নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় ভবনের অধিপতি প্রথম ঘরে যদি অবস্থান করে তাহলে জাতক জাতিকাদের জীবন কেমন হতে পারে। বন্ধুরা, যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। দ্বিতীয় ভবনের অধিপতি প্রথম ঘরে কি কি ঘটতে পারে জীবনে। দ্বিতীয় ভাব হলো সম্পদের, ফ্যামিলির, মুখমণ্ডল, আপনার বাক শক্তি অর্থাৎ বাণী, এইগুলিকে নির্দেশ করে। আর প্রথম ঘর হলো আপনার শরীর, আত্মপরিচয়, প্রকৃতি এবং আত্মবিশ্বাস। তাহলে দ্বিতীয় পতি বা দ্বিতীয় ভাবের অধিপতি যখন প্রথম ঘরে অবস্থান করে তখন জাতক তার পরিবারের পরিচয়ে পরিচিত হয়। আমরা ইতিবাচক ফলাফলগুলো দেখি। এনাদের নিজস্ব প্রচেষ্টায় সম্পদ অর্জন করার চেষ্টা থাকে। মাতৃভাষায় এনারা পারদর্শী হন এবং এনাদের বাণী খুব মধুর হয়। অর্থাৎ এনারা যেভাবে কথা বলেন তাতে সামনের মানুষ বেশ মুগ্ধ হয়। পারিবারিক ঐতিহ্য জাতকের আত্মপরিচয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা ফ্যামিলি ট্র্যাডিশনকে এনারা বহন করতে খুব পছন্দ করেন। অর্থ উপার্জনের জন্য আত্মনির্ভরতা বৃদ্ধি পায়। যখন এই লগ্ন ঘরে দ্বিতীয় পতি বসে এবং তার উপরে কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে বা পাপগ্রহ যুক্ত হয় তখন যে সব নেতিবাচক দিকগুলি আমাদের চোখে পড়ে সেগুলি হলো অহংবোধ বৃদ্ধি পেতে পারে পারিবারিক অবস্থানকে ঘিরে। যে আমার বাবা এই, আমার দাদু এই ছিলেন, মানে এটা গর্ববোধ, কিন্তু সেটাকে মিসইউজ করা। বাচন ভঙ্গিতে কখনো গর্ব বা কঠোরতা দেখা যেতে পারে। পরিবারের দায়িত্ব জাতকের উপরে বেশি চাপ ফেলতে পারে। এবারে এক ঝলকে দেখে নিই কর্মজীবন ও আয়ের ব্যাপারে। নিজস্ব উদ্যোগে ব্যবসা বা স্বাধীন পেশায় সফল হয়ে থাকেন এনারা। আত্মবিশ্বাসের মাধ্যমে পেশায় অগ্রগতি করতে দেখা যায়। পরিবারের সঙ্গে সংযুক্ত ব্যবসায়িক সাফল্য। আমাদের দেখা যায় যে অনেকেরই পারিবারিক ব্যবসা রয়েছে এবং বহু ক্ষেত্রে দেখা যায় বহু জাতক জাতিকা সেই পারিবারিক ব্যবসায় অংশ নিতে বা সেই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চান না। কিন্তু এই জাতকেরা অর্থাৎ যাদের দ্বিতীয় পতি প্রথম ঘরে বা লগ্ন ভাবে অবস্থান করে এনারা ফ্যামিলি বিজনেসে ইন্টারেস্টেডও হন। আবার ফ্যামিলি বিজনেসকে কিভাবে বড় করা যায়, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকেও এনাদের যথেষ্ট প্রচেষ্টা থাকে এবং এনারা সফলও হন। মানসিক এবং আধ্যাত্মিক প্রভাবের মধ্যে আত্মপরিচয় গঠনে পারিবারিক বিশ্বাস ও মূল্যবোধ খুব গুরুত্ব রাখে। স্বাধীন মানসিকতা এবং নিজস্ব সিদ্ধান্তে এনারা বিশ্বাস করেন। তাই শেষ করার আগে দ্বিতীয় ভাবের অধিপতি প্রথম ঘরে থাকলে পরিবার, সম্পদ ও আত্মপরিচয়ের মধ্যে গভীর সংযোগ তৈরি হয়। জাতক নিজের কণ্ঠ, চিন্তা ও পারিবারিক মূল্যবোধ দিয়ে সমাজে নিজেকে প্রকাশ করে। দ্বিতীয় পতি যখন দ্বিতীয় ঘরেই বসেন, মানে নিজের ঘরেই অবস্থান করে, তখন জাতক বা জাতিকার জীবনে কি কি ধরনের ফলাফল দেখতে পাওয়া যায়। দ্বিতীয় ঘর হলো অর্থ, পরিবার, বাক শক্তি বা বাণী, মুখমণ্ডল, গলা, শরীরের এই অংশগুলি এবং ধন সম্পত্তির ঘর। যখন দ্বিতীয় ঘরের অধিপতি নিজ ঘরেই অবস্থান করে তখন এটি একটি শক্তিশালী ধনযোগ তৈরি করে। এবার ফলাফলের দিক থেকে জাতক পরিবার কেন্দ্রিক হয়ে থাকে, অর্থাৎ ফ্যামিলিকে খুব প্রাধান্য দেয়। পারিবারিক ঐতিহ্যের প্রতি এনারা খুব শ্রদ্ধাশীল হয়ে থাকেন। নিজের কর্মের দ্বারা ধন উপার্জনের প্রবল যোগ এই কম্বিনেশন। বাক শক্তি প্রখর এবং প্রভাবশালী, অর্থাৎ কথার মাধ্যমে বা বাণীর মাধ্যমে এনারা মানুষের ওপরে প্রভাব বিস্তার করেন এবং সেটা একটা আয়ের উৎস হিসেবেও পরিলক্ষিত হয়। নিজের মুখমণ্ডল বা চেহারার দ্বারা প্রভাব বিস্তার। আমরা দ্বিতীয় ঘর থেকে মুখমণ্ডলকেও পাই।
তাই যাদের দ্বিতীয় পতি দ্বিতীয় ঘরেই অবস্থান করে স্বক্ষেত্রে, তখন এনাদের চেহারা খুব সুন্দর হয়। তাই সেই চেহারার মাধ্যমে এনারা বেশ প্রভাব বিস্তার করে থাকে। ব্যাংকিং, ফিনান্স এবং ভয়েস ভিত্তিক অর্থাৎ বাচিক শিল্পী বা যারা কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন, সেই ধরনের পেশায় এনারা খুব সফল হয়ে থাকেন। মানসিক ও ব্যক্তিত্বের প্রভাবের মধ্যে এনারা আত্মবিশ্বাসী এবং পরিবার প্রেমী, আত্মপ্রকাশে দক্ষ, অর্থ উপার্জনে আগ্রহী, নিজের পারিবারিক পরিচয় বা স্টেটাসকে খুব গুরুত্ব দিয়ে দেখে। এবারে যখনই কোনো ম্যালিফিক প্ল্যানেট এই ঘরে দৃষ্টি দেয় বা এই দ্বিতীয় পতির সঙ্গে সহ অবস্থান করে, তখন যেসব নেতিবাচক দিকগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হলো, কখনো পরিবার বা অর্থ সম্পত্তি নিয়ে অহংকার এনাদের মধ্যে দেখা যায়, ভাষার মাধ্যমে আঘাত দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়, ঘন লালসা বা অতিরিক্ত ভোগ বিলাসিতার দিকে একটা অ্যাফিনিটি বা ঝোঁক লক্ষ্য করা যায়। তাই শেষ করার আগে দ্বিতীয় পতি দ্বিতীয় ঘরে অবস্থান পরিবার ও ধনসম্পদের দিক থেকে একটা দুর্দান্ত অবস্থান। এই অবস্থানটি জাতকের জীবনে স্থিতি ও নিরাপত্তা নিয়ে আসে। সঠিক দিক নির্দেশে এই যোগ অসাধারণ ফল দিতে সক্ষম। দ্বিতীয় পতি যখন তৃতীয় ভবনে অবস্থান করেন বা থার্ড হাউসে থাকেন, তখন কি ধরনের ফলাফল জাতক জাতিকা লাভ করে থাকে? দ্বিতীয় ভবন হলো সম্পদ, বাক শক্তি, পরিবার ও ধনসম্পদের প্রতীক। তৃতীয় ভবন হলো সাহস, ভাই বোন, যোগাযোগ এবং দক্ষতার প্রতীক। আপনার পরাক্রম এই ঘর থেকে দেখা হয়, তৃতীয় ঘর থেকে। দ্বিতীয় পতি যখন তৃতীয় ভবনে অবস্থান করে, তখন ধনসম্পদ এবং সাহসের একটা মেলবন্ধন দেখতে পাওয়া যায়। শুভ ফলাফল হিসেবে ভাই বোনের সহায়তায় আর্থিক উন্নতি করতে দেখা যায়। ভালো বক্তৃতা বা বাণীর মাধ্যমে বা লেখালেখির মধ্যে এনাদেরকে যথেষ্ট সুনাম অর্জন করতে লক্ষ্য করা যায়। সাহসী উদ্যোগে এনারা সফল হয়ে থাকে। পরিবার থেকে সমর্থন লাভ করেন। যে কোনো কাজে, যে কোনো আপদে বিপদে পরিবার এনাদের সবসময় সহায়তা করে। আর এই তৃতীয় ঘরে যখন কোনো ম্যালিফিক প্ল্যানেট বা পাপক গ্রহ দৃষ্টি দেয় বা সাথে অবস্থান করে, তখন যে অশুভ ফলাফলগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হলো ভাই বোনের সাথে আর্থিক কলহ, একটা ঝগড়া বাতাবরণ তৈরি হয়, ঝুঁকিপূর্ণ কাজে ক্ষতি হয়ে থাকে, অতিরিক্ত সাহস আর্থিক ক্ষতির কারণ হতে পারে, অর্থাৎ এমন কোনো ভেঞ্চারে ইনভেস্ট করে দিলেন যেটা লস হয়ে যায়। আর পারিবারিক সম্পদ নিয়ে একটা বিবাদ তৈরি হয়। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে লেখক, সাংবাদিক, শিক্ষক হিসেবে এনারা যথেষ্ট সাফল্য লাভ করে থাকেন। যোগাযোগ ও মিডিয়া ক্ষেত্রে উন্নতি লাভ করতে দেখা যায়। বক্তৃতা, সেলস, মার্কেটিং এ সফলতা লক্ষ্য করা যায়। ভাই বোনের সঙ্গে এনারা ব্যবসা করলে যথেষ্ট লাভবান হয়ে থাকেন। স্বাস্থ্যের দিক থেকে সাহসিকতার কারণে ছোটখাটো দুর্ঘটনা সম্মুখীন এনারা হয়ে থাকেন। গলাজনিত বা কণ্ঠ সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যায়। মানসিক চাপ বাড়ার সম্ভাবনা থাকে। প্রতিকার হিসেবে ভাই বোনকে সাহায্য করা উচিত এনাদের। শুভ গ্রহের দান করা আর সাহসিকতাকে সঠিক পথে ব্যবহার করা। কথায় আছে কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। তো সেইটাকে এনাদের মাথায় রাখতে হবে। আর গুরুজনের আশীর্বাদ নিয়ে সবসময় পথ চলা। দ্বিতীয় ঘরের অধিপতি যখন চতুর্থ ঘরে অবস্থান করেন, তখন জাতক জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকেন? দ্বিতীয় ঘরের অধিপতি চতুর্থ ঘরে বসলে জাতক বা জাতিকা কি ধরনের ফল লাভ করে থাকেন সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দ্বিতীয় ঘর মানে হলো ধনসম্পদ, বাক শক্তি, পরিবার, খাদ্যাভ্যাস এবং আপনার চাইল্ডহুড বা শৈশবকাল। আর চতুর্থ ঘর হলো মা, মাতৃসুখ, জমি জমা, যানবাহন, মানসিক শান্তি। চতুর্থ ঘরকে বলা হয় সুখ ভাব। তাহলে দ্বিতীয় ঘরের অধিপতি যখন চতুর্থ ঘরে থাকেন, তখন পারিবারিক সম্পদ এবং মাতৃ সম্পর্ক উন্নত হয় এবং স্থাবর সম্পত্তির যোগ লক্ষ্য করা যায়। সাধারণ ফলাফল হিসেবে পারিবারিক সম্পদ থেকে জমি বা বাড়ি পাওয়া, মাতৃ সম্পর্ক ভালো হয়,
তবে মাঝে মাঝে সম্পত্তি নিয়ে কিছু বিবাদ হতে পারে। শিক্ষাগত সাফল্যে পরিবার সাহায্য করে, কারণ চতুর্থ ঘর থেকে আমরা বেসিক এডুকেশনকে পাই। বাক শক্তি ব্যবহার করে সম্পত্তির বৃদ্ধি করতেও দেখা যায়। ইতিবাচক দিকগুলি হলো স্থায়ী সম্পদ ও ভোগ্য সুখের সম্ভাবনা, মায়ের কাছ থেকে সমর্থন পাওয়া। কোনো কাজ করতে গেলে অনেক মা আছেন বাধা দেন যে না করিস না, না এটা ঠিক হবে না, না এটা ভালো হবে না। কিন্তু মায়ের এই ধরনের কম্বিনেশনের জাতক জাতিকারা মায়ের থেকে সমর্থন পেয়ে থাকেন। নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের যোগ রয়েছে। পরিবারে ঐক্য বজায় রাখা। চ্যালেঞ্জ হিসেবে যেগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ। যখন কোনো পাপগ্রহ দৃষ্ট হয় বা পাপগ্রহ ওই ঘরে চতুর্থ ঘরে অবস্থান করে, তখন অতিরিক্ত খরচ বা দায়বদ্ধতা বৃদ্ধি পায়। মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটা খুব জরুরি হয়ে পড়ে। অতিরিক্ত আবেগের কারণে সিদ্ধান্তে দেরি হয়। আবার যানবাহনের পেছনে অনাবশ্যক খরচ লেগে থাকে। তাহলে শেষ করার আগে, দ্বিতীয় ঘরের অধিপতি যখন চতুর্থ ঘরে অবস্থান করেন তখন ধন সম্পত্তি এবং পারিবারিক সুখকেই নির্দেশ করে। যোগ শক্তিশালী হলে জীবনে ভোগ বিলাস এবং মানসিক শান্তি বিরাজ করে। দ্বিতীয় ঘরের অধিপতি পঞ্চম ঘরে। দেখে নেব যে জাতক জাতিকার জীবনে তার কি রকম প্রভাব। দ্বিতীয় ঘর হলো ধন সম্পদ, তার স্পিচ বা বাণী বা বাক শক্তি, তার পরিবার, তার খাদ্যাভ্যাস এবং তার চাইল্ডহুড। পঞ্চম ঘর থেকে আমরা পাই শিক্ষা, সন্তান, প্রেম, সৃজনশীলতা, পুরস্কার, এন্টারটেনমেন্ট, এই যে জিনিসগুলো। তো দ্বিতীয় ঘরের অধিপতি যখন পঞ্চম ঘরে অবস্থান করেন তখন ধন ও জ্ঞান একত্রে সাফল্যের দিকে নিয়ে যায়। পঞ্চম ঘর ধর্ম ত্রিকোণেরই একটা অংশ, তাই খুব শুভ একটা পজিশন। শিক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনা থাকে। জাতকদের সন্তানদের মাধ্যমে আর্থিক বা সামাজিক গৌরব, অর্থাৎ সন্তান বেশ বিখ্যাত, ভালো রোজগেরে বা ভালো সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তাই সন্তানের পরিচয়ে এনারা গর্বিত হন। সৃজনশীলতার মাধ্যমে অর্থ উপার্জন, ক্রিয়েটিভিটি, যেমন কোনো অভিনয় বা গান, নাটক, এই যে ব্যাপারগুলোর মাধ্যমে তার অর্থ উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রেম এবং বিনিয়োগে সাফল্য লাভ করেন জাতক জাতিকারা। ইতিবাচক দিকগুলোর মধ্যে অর্থ ও জ্ঞান একসাথে বৃদ্ধি পায়। সন্তানদের কাছ থেকে গর্বের অনুভূতি, শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদিতে প্রতিভা লক্ষ্য করা যায় এনাদের। সঠিক বিনিয়োগে আর্থিক সাফল্য লাভ করতে দেখা যায়। আর এই ঘরটিতেই যখন কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা দৃষ্টি দেয় তখন যেসব চ্যালেঞ্জের মধ্যে জাতক জাতিকা পড়েন সেগুলি হলো অতিরিক্ত বিলাসিতার একটা প্রবণতা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। প্রেম জীবনে অর্থ সংক্রান্ত জটিলতা তৈরি হয়। সন্তানদের কারণে খরচ বৃদ্ধি পায় এবং বিনিয়োগের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ঝুঁকি বা রিস্ক নেওয়ার একটা টেন্ডেন্সি এনাদের মধ্যে দেখা যায়। তাই শেষ করার আগে, দ্বিতীয় ঘরের অধিপতি পঞ্চম ঘরে, অর্থাৎ ধন, শিক্ষা ও সৃজনশীলতার মেলবন্ধন। এই যোগ শক্তিশালী হলে জীবনে অর্থ, জ্ঞান ও খ্যাতি মিলতে পারে। দ্বিতীয় পতি ষষ্ঠ ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকা লাইফে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। দ্বিতীয় ভাব হলো ধন সম্পত্তি, পরিবার, বাক শক্তি এবং মূল্যবোধকে নির্দেশ করে। ষষ্ঠ ঘর হলো রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা এবং আপনার সেবা বা সার্ভিসকে নির্দেশ করে। যখন দ্বিতীয় পতি ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন আর্থিক অবস্থা ও পারিবারিক বিষয়ে চ্যালেঞ্জ ও সংগ্রাম লক্ষ্য করা যায়। আমরা জানি যে 6, 8, 12 এই তিনটে ঘরকে আমরা একটু অশুভ বলে ধরে থাকি, তাই দ্বিতীয় পতি যখন ষষ্ঠ ঘরে বসেন তখন একটু চ্যালেঞ্জিং হয়ে থাকে এই কম্বিনেশনটা। এর শুভ প্রভাবগুলি আমরা দেখে নিই। প্রতিযোগিতা সাফল্য লাভ করতে দেখা যায়, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ কোনো পরিস্থিতি, এক্সাম হোক বা অফিসে একটা কম্পিটিশন হোক বা যে কোনো জায়গায় যেখানে লড়াই করার একটা ব্যাপার রয়েছে সেখানে এনারা কিন্তু জয়লাভ করে থাকে। পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন এনারা। আর্থিক শৃঙ্খলা বজায় রাখা,
অর্থাৎ একটা ডিসিপ্লিন মেনটেন করা, সেটা জীবনেই হোক বা ফিনান্সের ক্ষেত্রেই। অর্থাৎ কেউ যদি এসআইপি করেন বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করেন, তাহলে সেটা একটা ভালো হ্যাবিট বিনিয়োগের ক্ষেত্রে। তো এনাদের ক্ষেত্রে সেই শৃঙ্খলাটা লক্ষ্য করা যায়। আইন, চিকিৎসা, হিসাব রক্ষণ এবং সেবামূলক কাজে এনাদের উন্নতি হয়। একই ষষ্ঠ ঘর এবং তার সঙ্গে যদি আবার কোনো ম্যালিফিক প্ল্যানেট বা অশুভ গ্রহ অবস্থান করে বা দৃষ্টি দেয়, তখন আরো যে অশুভ প্রভাবগুলি জাতক জাতিকা ভোগ করে থাকে জীবনে, সেগুলি হলো অর্থ নিয়ে মামলা মকদ্দমায় জড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়, পরিবারে অর্থ নিয়ে মতবিরোধ তৈরি হয়, অতিরিক্ত ঋণ বা হারগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যায় এবং গোপন শত্রুর কারণে আর্থিক ক্ষতি লক্ষ্য করা যায়। ফ্যামিলি বা স্পিচের ওপরে যে প্রভাবগুলি, সেগুলি হলো পরিবারের সঙ্গে আর্থিক কারণে বিবাদ, আর কথার কারণে, আপনার বাণীর কারণে, মানে এমন কিছু ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি যেগুলো শত্রু তৈরি করে বা যেগুলো মানুষের ঠিক পছন্দ হয় না। বাক শক্তি দিয়ে প্রতিযোগিতায় জয়লাভও সম্ভব। অর্থাৎ খারাপ স্পিচ খারাপ করবে, ভালো স্পিচ আপনাকে প্রতিযোগিতায় জয়লাভ করাবে। পেশার ক্ষেত্রে ব্যাংক, ফিনান্স, আইন, কোর্ট কাছারি, হাসপাতাল বা সরকারি চাকরিতে সাফল্য পেতে দেখা যায়। সিক্সথ হাউস সেবাকে নির্দেশ করে এবং যখন দেখবেন জীবনে চ্যালেঞ্জ আসছে, তখন আপনাদের না সেবামূলক কিছু কাজ করা খুব প্রয়োজন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করেন এনারা। শৃঙ্খলা মেনে কাজ করলে উন্নতি। সিক্সথ হাউসের আর একটা ব্যাপার হচ্ছে যে শৃঙ্খলা, যেটা একটু আগে বলছি, যে লাইফে আপনারা ডিসিপ্লিন তাহলে দেখবেন উন্নতি আপনাদের আসবেই। প্রতিকার হিসেবে শ্রী বিষ্ণু এবং মহাদেবের পুজো করা, পারলে শনি মঙ্গলবার উপবাস করা, লাল রঙের বস্তু বা বস্ত্র দান করা, সৎ পথে অর্থ উপার্জন ও ঋণ থেকে বিরত থাকা। যে আপনারা চেষ্টা করবেন ধার না নেওয়ার, তাহলে একবার যদি ধারের কবলে পড়েন তাহলে কিন্তু জালে জড়িয়েই যাবে। দ্বিতীয় ঘরের অধিপতি সপ্তম ঘরে থাকলে জাতক বা জাতিকা কি ধরনের ফল লাভ করে থাকে? দ্বিতীয় ঘর বলতে আমরা সম্পদ, পরিবার, বাক শক্তি এবং খাদ্যাভ্যাসের ঘর। সপ্তম ঘর হলো বিবাহ, সঙ্গী, ব্যবসায়িক পার্টনারশিপ এবং জনসমাজের ঘর। তাই যখন দ্বিতীয় ঘরের অধিপতি সপ্তমে অবস্থান করে, তখন অর্থ ও পারিবারিক প্রভাব বিবাহ ও সম্পর্কের উপরে সরাসরি প্রতিফলিত হয়। শুভ প্রভাবগুলির মধ্যে বিবাহিত জীবনে আর্থিক সমৃদ্ধি হয়, সঙ্গীর মাধ্যমে সম্পদ বৃদ্ধি পেয়ে থাকে, পারিবারিক সহযোগিতার মাধ্যমে বিবাহ জীবন সুখের হয়, জনসমাজে মর্যাদা বৃদ্ধি পায়, ব্যবসায় পার্টনারশিপে লাভ হয়। আর এই সপ্তম ঘরে যখন কোনো পাপগ্রহ থাকে বা পাপগ্রহের দৃষ্টি পড়ে, তখন যে অশুভ প্রভাবগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো অর্থ সংক্রান্ত কারণে দাম্পত্য জীবনে মতভেদ দেখতে পাওয়া যায়, পারিবারিক দ্বন্দ্ব দাম্পত্যে প্রভাব ফেলতে পারে, সঙ্গীর দ্বারা অতিরিক্ত ভোগ বিলাসে সম্পদের ক্ষয় হয়, ব্যবসায় পার্টনারশিপে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা। এবার দেখে নি পেশা ও কর্মজীবন। এই কম্বিনেশনের জন্য ট্রেডিং ব্যবসা, যেখানে প্রতিদিন মানুষ আসছে, কিনছে, প্রতিদিন মানুষের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, এই ধরনের ব্যবসাগুলোর জন্য খুবই ভালো, যেখানে রিটেল আউটলেট রয়েছে। এছাড়া ব্যবসা, ট্রেডিং ও কনসালটেন্সি পেশায় সাফল্য লক্ষ্য করা যায়। সঙ্গীর সাথে যৌথ ব্যবসায় লাভজনক ফলাফল দেয়। অর্থনীতি, ব্যাংকিং এবং ফিনান্স সেক্টরে অগ্রগতি লক্ষ্য করা যায়। বিদেশ ভ্রমণ সংক্রান্ত পেশায় উন্নতি। প্রতিকার হিসেবে গৃহশান্তি ও দাম্পত্য জীবনের উন্নতির জন্য ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করতে পারেন, বা যদি জপ করতে না পারেন তাহলে ইউটিউবে চালিয়ে আপনারা শান্ত হয়ে বসে শুনতে পারেন। পারিবারিক সম্প্রীতির জন্য প্রতি শুক্রবার দুধে সাদা ফুল অর্পণ করতে পারেন। পার্টনারশিপে সতর্কতা অবলম্বন করা উচিত। তৃতীয় পতি যদি অষ্টম ঘরে অবস্থান করে, তাহলে জাতক জাতিকা জীবনে কি ধরনের
ফলাফল পেয়ে থাকে। দ্বিতীয় ভাবের অধিপতি যদি অষ্টম ঘরে থাকে তবে জাতকের অর্থ, পারিবারিক সম্পদ, বাক শক্তি এবং দাম্পত্য জীবনে গভীর প্রভাব ফেলে। অষ্টম ঘর হলো রহস্য, পরিবর্তন, গোপন সম্পদ এবং দীর্ঘায়ুর ঘর। তো সাধারণ ফলাফল হিসেবে হঠাৎ অর্থলাভ বা হঠাৎ ক্ষতির সম্ভাবনা, যা কিছুই হবে হঠাৎ করে হবে। পারিবারিক সম্পদে ওঠানামা লেগে থাকবে। এই কম্বিনেশনটা একটু চ্যালেঞ্জিং গোপনীয়তা ও রহস্যময় স্বভাব লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ ও রূপান্তর, এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা হলো 8th হাউসের একটা ফিচার। তো এবারে আর্থিক দিক থেকে হঠাৎ সম্পদ লাভ, লটারি বা উত্তরাধিকার। এই সম্পদ আবার আপনি কাজ করে পাওয়া সম্পদ নয়, অর্থাৎ এটা অর্জিত সম্পত্তি নয়। এগুলো হলো লটারি, ইন্স্যুরেন্স, তারপরে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে হঠাৎ করে পেয়ে গেলেন টাকা, এই ধরনের। অর্থ হারানোর সম্ভাবনা হঠাৎ করে। আর্থিক স্থিতিশীলতা ধরে রাখা বেশ কঠিন। গোপন বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ। এবার সম্পর্ক ও পরিবারের উপরে কি ধরনের প্রভাব পড়ে সেটা একবার দেখি। দাম্পত্য জীবনে উত্থান পতন, সঙ্গীর সম্পদ থেকে লাভ বা ক্ষতি, পরিবারের রহস্য বা গোপন সমস্যা। সম্পর্ক টিকে থাকার জন্য ধৈর্য ধরতে হয়। স্বাস্থ্য ব্যাপারে দীর্ঘমেয়াদী রোগের সম্ভাবনা। এই ঘর থেকে যে রোগ হয় সেগুলো ক্রনিক ডিজিজ তৈরি হয়, অর্থাৎ বেশ কিছুদিন ধরে ভোগাবে এই ধরনের রোগ তৈরি হয়। অঙ্গ প্রত্যঙ্গ বা প্রজনন সংক্রান্ত সমস্যা, আমাদের যে জেনাইটাল অর্গান গুলো আছে সেই অর্গান রিলেটেড সমস্যা দেখা যায়। মানসিক চাপ ও ভয় প্রবণতা, এই ধরনের কম্বিনেশনে সব সময় না একটা ইনসিকিউরিটি ভাব থাকে, ভয় ভয় ভাব কাজ করে, যে এই কিছু হয়ে গেল বোধহয়, এটা নিয়ে সমস্যা, ওটা নিয়ে ভাবনা। যোগ ও আধ্যাত্মিক চর্চা এই কম্বিনেশনের জন্য খুবই উপকারী। আর আপনারা যদি 8th হাউসের রিলেটেড কাজ করেন তাহলে এই সমস্যাগুলি থেকে অনেকটা রেহাই পান। যেমন গুপ্ত বিদ্যা, তন্ত্র মন্ত্রে আগ্রহ, এই জ্যোতিষও এই অষ্টম ঘরের একটা পার্ট। জীবন ও মৃত্যুর গভীর চিন্তা ভাবনা, আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা, গবেষণা এবং অনুসন্ধানমূলক মনোভাব। উপায় হিসেবে দ্বিতীয় এবং অষ্টম ঘরের গ্রহ বা তাদের ভাবেশদের শক্তিশালী করা, দান পুণ্য করা, পারিবারিক সম্পর্ক রক্ষা করা এবং গোপন ভয় থেকে মুক্তির চেষ্টা। তৃতীয় ঘরের অধিপতি যখন নবম ঘরে বসেন তখন কি ধরনের রেজাল্ট জাতক বা জাতিকা পেয়ে থাকে? নবম ভাব হলো ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা ও পিতার ভাব। দ্বিতীয় ভাব হলো অর্থ, পরিবার, বাকশক্তি ও ধন সম্পদের প্রতীক। তাই যখন দ্বিতীয় ভাবের অধিপতি নবম ভাবে অবস্থান করে তখন জাতকের ভাগ্য, অর্থ ও পরিবারের সাথে গভীরভাবে যুক্ত হয়। শুভ ফলাফলগুলির মধ্যে সৌভাগ্য ও ধর্মীয় কাজে উন্নতি, পারিবারিক সম্পদ ও ঐতিহ্য রক্ষায় এনারা সচেষ্ট হন, আধ্যাত্মিক জ্ঞান ও উচ্চশিক্ষার সুযোগ লাভ করে থাকেন, ধর্মীয় কাজ থেকে সম্মান ও খ্যাতি পেয়ে থাকেন, পিতার মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আর এই নবম ঘরে যদি কোনো পাপক গ্রহের দৃষ্টি থাকে বা পাপক গ্রহ সহাবস্থান করে তাহলে যে ফলগুলি বা যে অশুভ ফলগুলি পায় জাতক জাতিকা সেগুলি হলো ভাগ্যে বিলম্ব ও বাধা, পিতার সঙ্গে মতবিরোধ, পারিবারিক অর্থ নিয়ে দ্বন্দ্ব, ধর্মীয় কাজে ভণ্ডামি বা কৃত্রিমতা লক্ষ্য করা যায়, বিদেশ যাত্রায় বারবার বাধা পড়তে দেখা যায়। এবারে কর্মজীবন ও পেশা, শিক্ষক, অধ্যাপক, আধ্যাত্মিক গুরু হিসেবে এনারা যথেষ্ট সফলভাবে কাজ করে থাকেন। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে সাফল্য, বিদেশে ব্যবসা বা কাজের সুযোগ, প্রকাশনা, শিক্ষা ও গবেষণামূলক কাজ। প্রতিকার হিসেবে পিতাকে সম্মান ও সেবা করা, ভগবান বিষ্ণুর পূজা করা, গরিব ও ছাত্রদের দান করা, প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপের অভ্যাস করা। দ্বিতীয় ঘরের অধিপতি দশম ঘরে অবস্থান করলে অর্থাৎ কর্মভাবে অবস্থান করলে কি ধরনের ফলাফল জাতক জাতিকা
পেয়ে থাকে। দ্বিতীয় ঘর বলতে আমরা অর্থ, পরিবার, বাক শক্তি, মূল্যবোধের ঘর হিসেবে বুঝি। আর দশম ঘর হলো কর্ম, পেশা, সামাজিক মর্যাদা বা স্টেটাস এবং কর্তৃত্বের ঘর। তাই দ্বিতীয় পতি যখন দশমে অবস্থান করে তখন জাতকের অর্থ উপার্জন এবং পারিবারিক সম্পদ কর্মক্ষেত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়। শুভ ফলাফলগুলির মধ্যে জাতক কর্মক্ষেত্রে সুনাম, অর্থ ও মর্যাদা লাভ করে। পারিবারিক অর্থ ও সম্পদ পেশাগত কাজে সহায়ক হয়। অর্থাৎ দেখা গেল যে নিজের বাড়িতেই অফিস, তাই অফিসের জন্য আলাদা ঘর নিতে হলো না, ভাড়া দিতে হলো না। মানে আমি একটা উদাহরণ হিসেবে বললাম। বা বাড়ির কোনো সম্পদ সেটা কর্মক্ষেত্রে ইউজ হচ্ছে। সমাজে ভালো অবস্থান, নেতৃত্বের ক্ষমতা ও প্রভাবশালী পদলাভের যোগ। বাক শক্তি ও জ্ঞান কর্মক্ষেত্রে উন্নতির পথ খুলে দেয়। অর্থাৎ আপনি কথার মাধ্যমে মানুষকে জয় করবেন এবং সেখান থেকে অর্থ আমদানির পথ খুলে যাবে। রাজনীতি, প্রশাসন বা ব্যবসায় সাফল্যের সম্ভাবনা বেশি থাকে এনাদের। যখন এই দশম ঘর কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয় বা পাপগ্রহ অবস্থান করে তখন যেসব অশুভ প্রভাবগুলি পড়ে সেগুলি হলো অর্থ ও পরিবারের কারণে কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি হতে পারে। পারিবারিক সম্পদ বা অর্থ নিয়ে আইনি সমস্যা বা বিতর্ক হতে পারে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা জাতকের কর্মজীবনে অস্থিরতা আনতে পারে। কর্তৃত্ব নিয়ে বিরোধ বা চাকরি অসন্তোষ দেখা দিতে পারে। কর্মজীবন ও সম্পদে যেসব প্রভাবগুলি পড়ে সেগুলি হলো জাতকের উপার্জনের মূল উৎস হলো কর্মক্ষেত্র। পরিবার বা বংশগত সম্পদ পেশার সাথে যুক্ত থাকে। অর্থ ও সম্পদ অর্জনের জন্য জাতককে কঠোর পরিশ্রম করতে হয়। জীবনে আর্থিক স্থিতি বা সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। পেশাগুলির মধ্যে হলো প্রশাসন বা সরকারি চাকরি, ব্যবসা ও বাণিজ্য, ফাইন্যান্সিয়াল, ব্যাংকিং, পার্টনারশিপে সতর্কতা অবলম্বন করা, শিক্ষকতা বা আইনি পেশা। প্রতিকার হিসেবে ভগবান বিষ্ণুর পুজো করা বা বিষ্ণুর সহস্রনাম জপ করা। যদি জপ করতে না পারেন তাহলে বিষ্ণুর সহস্রনাম ইউটিউবে বা কোনো মিউজিক সিস্টেমে চালিয়ে আপনারা শান্ত হয়ে বসে শুনতেও পারেন। গরিব ও দরিদ্রদের খাদ্য দান করা, পরিবারের বড়দের আশীর্বাদ গ্রহণ এবং সংশ্লিষ্ট রত্ন ধারণ। দ্বিতীয় ঘরের অধিপতি 11তম ঘর অর্থাৎ লাভ ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল জীবনে পেয়ে থাকে? বন্ধুরা, দ্বিতীয় ঘর হলো সম্পদ, পরিবার এবং বাক শক্তির ঘর। 11তম ঘর হলো লাভ, সামাজিক সম্পর্ক ও ইচ্ছা পূরণের ঘর। দ্বিতীয় ঘরের অধিপতি যখন 11তম ঘরে অবস্থান করে তখন অর্থনৈতিক উন্নতি, সম্পদ বৃদ্ধি এবং বড় নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। অর্থাৎ বেশ বড় রকমের সম্পদ, ভালো রকমের সম্পদের কথা এখানে বলা হচ্ছে। শুভ ফলাফলগুলির মধ্যে প্রচুর অর্থনৈতিক লাভ ও স্থিতিশীলতা, পরিবার থেকে সমর্থন পাওয়া যায়, সামাজিক সম্পর্ক ও নেটওয়ার্কিং এর মাধ্যমে উন্নতি, বাক শক্তি দ্বারা উপার্জন সম্ভব, দীর্ঘমেয়াদী লক্ষ্য সফল হতে দেখা যায়। আবার এই 11 ঘর যদি পাপ পীড়িত হয়, অর্থাৎ কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ে বা পাপগ্রহ অবস্থান করে, তাহলে যেসব ফলাফলগুলি পাওয়া যায় সেগুলি হলো লোভ ও অতিরিক্ত অর্থ প্রবণতা সমস্যা তৈরি করতে পারে। পারিবারিক দ্বন্দ্ব দেখা দিতে পারে। সামাজিক মর্যাদা নিয়ে উদ্বেগ থাকতে পারে। অর্থ আসলেও খরচও বেড়ে যায়, তাই সঞ্চয় আর কিছু হয়ে ওঠে না। কেরিয়ার ও সম্পদের ব্যাপারে ব্যবসা ও ট্রেডিং এর ভালো ফল পাওয়া যায়। স্পিচ, লেখালেখি বা কনসালটেন্সি থেকেও অর্থ উপার্জন সম্ভবপর হয়। বন্ধু বান্ধব ও নেটওয়ার্ক থেকে লাভ হয়। ধন সম্পদ ধীরে ধীরে বৃদ্ধি পায়। প্রতিকার হিসেবে প্রতিদিন গণেশের মন্ত্র জপ করুন। পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। অশুভ সময় দান করুন। শুভ সময়ও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। জপমালা ও ধ্যান চর্চা করুন। তৃতীয় ঘরের অধিপতি যখন 12তম ঘরে অবস্থান করে তখন জাতক জাতিকা কি ধরনের ফলাফল জীবনে পেয়ে থাকেন?
বন্ধুরা, দ্বিতীয় ঘরের অধিপতি যদি 12তম ঘরে অবস্থান করে তাহলে আর্থিক ক্ষতি ও অপ্রয়োজনীয় খরচের প্রবণতা থাকে। পারিবারিক সম্পদ বিদেশে বা দূরবর্তী স্থানে ব্যয় হতে পারে। গোপন খরচ, হাসপাতাল বা আইনি খরচ বাড়তে পারে। পরিবার থেকে বিচ্ছিন্নতা বা দূরে থাকতে হতে পারে। আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় হয়। ইতিবাচক দিকগুলির মধ্যে বিদেশে আর্থিক লাভ ও সম্পদ সঞ্চয় সম্ভব হয়। দাতব্য কাজ ও আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে জাতক বা জাতিকা জুড়ে থাকেন। গোপন গবেষণা, গুপ্ত বিদ্যা বা আধ্যাত্মিক বিদ্যায় সফলতা দেখতে পাওয়া যায়। বিদেশে বসবাস করলে আর্থিক উন্নতি হতে পারে। নেতিবাচক দিক কি কি? অতিরিক্ত খরচ ও ঋণের বোঝা তৈরি হতে পারে। পারিবারিক সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে। গোপন শত্রু বা আইনি জটিলতায় অর্থ ক্ষতি হতে পারে। স্বাস্থ্যজনিত খরচ বৃদ্ধি। মেনলি দুটো জিনিসে খরচ দেখতে পাওয়া যায়। এক হলো স্বাস্থ্য বা চিকিৎসায় খরচ, আর এক হলো আইন আদালতের ক্ষেত্রে খরচ। এবারে কোন ধরনের পেশা এনাদের জন্য সুটেবল হয়? বিদেশি ব্যবসা, আমদানি রপ্তানি, বহুজাতিক কোম্পানি, আধ্যাত্মিক গুরু, দাতব্য সংস্থা ও সমাজসেবামূলক কাজ, গবেষণা, সাইকোলজি, গুপ্তবিদ্যা, হাসপাতাল বা জেল বা গোপন সংস্থা সম্পর্কিত পেশা। গোপন সংস্থা যেমন যেসব সংস্থা ডিটেকটিভের কাজ করে, এই যেমন সিআইডি, ইডি, সিবিআই, এই ধরনের। প্রতিকার হিসেবে অপ্রয়োজনীয় খরচ এড়ানো ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা। দাতব্য কাজ ও দান শুভ ফল দেয়। আধ্যাত্মিক সাধনা ও মন্ত্র জপ করলে প্রভূত উপকার পাওয়া যায়। পরিবারের সাথে সম্পর্ক রক্ষা করা ও ঝগড়া এড়ানো। সবসময় কনফ্লিক্টকে এড়িয়ে চলতে হবে এবং পরিবারের সাথে থাকতে হবে। আপনাদের মধ্যে কারো কি দ্বিতীয় পতি 12 নম্বর ঘরে অবস্থান করছে? আপনারা আমাকে কাইন্ডলি জানাবেন যে আপনারা জীবনে কি ধরনের অভিজ্ঞতা পেয়েছেন। তাহলে এখানে আমাদের তৃতীয় পতি যখন প্রথম থেকে দ্বাদশ ভাব পর্যন্ত সবগুলিতে অবস্থান করলে কি কি ফল পাওয়া যায় এখানে শেষ হলো। এরপরে আমরা শুরু করব তৃতীয় পতিকে নিয়ে আর একটা সিরিজ। আপনারা সঙ্গে থাকুন। যদি সিরিজগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।